বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। এএন রাশিদা, আপনি ওই প্রসঙ্গে বলছিলেন। আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্য মহৎ বোঝা গেল 1 তারিখে যেটা দিচ্ছে, আমি জানি না এটা আমার ব্যর্থতা। তা আমার কাছে মনে হচ্ছে কি, বেশ কিছুদিন আগে 90-এর দশকে হাসান আজিজুল হক অধ্যাপক, কথা সাহিত্যিক, উনি একটা প্রবন্ধ লিখেছিলেন শিক্ষা ব্যবস্থা নিয়ে। উনি বলেছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন অজগরের হায়ের মতন। এই অজগরের হায়ের মধ্যে এক শিক্ষার্থীরা ঢুকছে আর বেরিয়ে আসছে, গায়ে শিক্ষা নামক বস্তুটি লাগছে না। আমার কাছে মনে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা সেটাই তো। এই যে ওনারা দিচ্ছেন এত কষ্ট করে, কারা চালায় শিক্ষা প্রতিষ্ঠান? শিক্ষকরা চালায়। শিক্ষক তারা কেমন, তারা দুর্নীতি করছে। তো কেমন শিক্ষিত তারা হলো? সেই দুর্নীতি বন্ধের জন্য শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সচিব দীর্ঘদিন ধরে উনি গবেষণা করছেন, গবেষণা করে এটা আবিষ্কার করেছেন। কিন্তু আমরা শিক্ষিত হচ্ছি কোথায়? সেই জায়গাটা আমাকে আবিষ্কার করতে হবে। দেশের মানুষ শিক্ষিত হচ্ছে না, একই অন্যকে পেট্রোল বোমা মারছে, অমানসিকতা কাজ করছে। আমাদের প্রথম শিক্ষিত করতে হবে, সেই অজগরের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাঁচাতে হবে। আমার এই আর্জিটুকু আমি জানালাম। এত কিছু করছেন না, এর মধ্যে ফাঁক ফোকর বাড়াবে, হাজার ফাঁক ফোকর বাড়াবে, কিন্তু কিভাবে আমি দেশকে, মানুষকে শিক্ষিত করব, সেই চিন্তাটা আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়কে প্রথম করা উচিত। তারপর অন্য কিছু সবকিছু পালিত হবে। এছাড়া কিছু আপনি বললেন না একটু আগে যে ওই যে ডেথ সার্টিফিকেটও পাওয়া যায়, একটু আগে বললেন ডেথ সার্টিফিকেট পাওয়া যায়। আমি যে বললাম আমার ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে, এই যদি দেশের অবস্থা, শিক্ষা নামক বস্তুটা কোথায় গেল? সেই শিক্ষা নামক বস্তুকে আমাদের আনতে হবে। কিভাবে আনতে হবে? নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয় এটা বের করবে। অবশ্যই। আমরা আরেকটা প্রসঙ্গে যাচ্ছি, যে প্রাথমিক ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে পাবলিক পরীক্ষার আয়োজন করেছে পিএসসি, জেএসসি, এইটার উপযোগিতা আপনি কি মনে করেন, কতটা প্রয়োজন এটার? আচ্ছা, পিএসসি প্রসঙ্গে আমার যেটা কথা হচ্ছে যে পিএসসিটা পক্ষে যেগুলো যুক্তি, তার মধ্যে একটি হচ্ছে যে আগে শুধু স্কুলে যারা স্কলারশিপ পরীক্ষা দিচ্ছে তাদেরকে বেশি কনসেন্ট্রেট করা হতো, তাদের দিকে বেশি স্কুল অ্যাটেনশন দিত, অন্যদের দিকে দিত না। অতএব এখন যদি পিএসসি একটা এক্সাম থাকে তাহলে সবার পক্ষে টিচাররা সমান পরিমাণ গুরুত্ব দিবে। আর যখন তারা 6-এ মানে ষষ্ঠ শ্রেণীতে আসবে, তখন যেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষকরা বলতে না পারেন যে এই শিশুরা, এই শিক্ষার্থীরা তারা যথেষ্ট কম্পিটেন্ট নয়। তো আমার কাছে প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের প্রাথমিক শিক্ষা কারিকুলামেই আছে যে এটা হচ্ছে কম্পিটেন্সি বেস, দক্ষতা ভিত্তিক। সেই ক্ষেত্রে আমরা যেই পদ্ধতিতে এখন পরীক্ষাটা নিচ্ছি, এটাকেই যদি একটু পরিবর্তন করে এই সময় একটা কম্পিটেন্সি বেস শুধু টেস্ট থাকবে, যে আমি লিখতে পারছি কিনা, আমি পড়তে পারছি কিনা, আমি কতগুলা বেসিক ম্যাথ করতে পারছি কিনা, বিজ্ঞান সম্বন্ধে আমার কিছুটুকু ধারণা আছে কিনা, একটা টেস্ট। এখন যেভাবে করে টেস্ট হচ্ছে তাতে কয়েকটা যেটা মুশকিল হচ্ছে, একটা হচ্ছে অনেকগুলো এক্সাম এবং ওই একই রকমই মুখস্থ করে পাশ করার একটা প্রক্রিয়া। যদিও এর মাঝখানে এখন বলা হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্ন, কিন্তু বাস্তবে যেটি হচ্ছে এটা একটা মুখস্থ ভিত্তিক একটা পরীক্ষা পদ্ধতি হচ্ছে। আরেকটি হচ্ছে যে কেউ যদি জিপিএ 5 না পেয়ে 4.8 পায়, কম্পিটেন্সির ক্ষেত্রে কিন্তু এদের খুব যে কোন আকাশ পাতাল পার্থক্য হয় তা না, কিন্তু সামাজিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একদম একজন উচ্চ শ্রেণীর আরেকজন একেবারে অচ্ছুত এরকম পর্যায়ে যাচ্ছে। যার কারণে যেটা হচ্ছে ক্লাস 4-5 থেকে একজন শিশু অন্য গান শিখবে, ছবি আঁকবে, এই যে শৈশবের অন্যান্য সুকুমার বৃত্তির যে চর্চাগুলো সুযোগ, সেগুলো থেকে তারা ডিটাচ হয়ে যাচ্ছে। যে কারণে পিএসসি এক্সামের আমার মতে এই একটা বড় সংস্কার করা উচিত। আমরা একটু শুধু পাস অথবা ফেল। সচিব মহোদয়ের কাছে শুনে আসি। পিএসসি এবং জেএসসি আপনারা যেটা অ্যাচিভ করতে চেয়েছিলেন সেটা কি অ্যাচিভ হচ্ছে? আনফরচুনেটলি বা ফরচুনেটলি এটার সাথেও আমি জড়িত, হয়তো আমাকে দোষারোপ করতে পারেন। তখন আমি তখন এটার প্রাইমারি ডিজি ছিলাম। কেন করা হয়েছে সেটা বলি। এই পরীক্ষা করার আগে আমরা বুঝতে পারতাম না, দুই ধরনের স্কুল ছিল রাফলি, ব্রডলি। একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি রেজিস্টার্ড। অন্য বিভিন্ন ধরনের স্কুল ছিল, বাট মূলত দুই ধরনের স্কুল ছিল। তো তখন আমরা দেখেছি কোন স্কুল কি করছে আমরা কিছুই বুঝতে পারতাম না। তো সে কারণে আমরা টিচারদেরকে বা স্কুলকে বলতে পারতাম না তুমি ভালো করছো বা খারাপ করছো। এটা একটা দিক। দ্বিতীয় আর একটা দিক হচ্ছে যে প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে বলছেন, দ্বিতীয় প্রাইমারি স্কুলের কথা এসেছি, প্রাইমারির কথাই হচ্ছে এটা।
দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে যে আমাদের এখানে কিন্তু অন্য দেশের ইউরোপিয়ান বা আমেরিকার কথা চিন্তা করলে হবে না, কারণ তারাও কিন্তু একসময় এরকম ছিল, এখনো আছে কোনো কোনো জায়গায়, নেই তা না, কিন্তু উন্নত দেশও আছে, আমেরিকাতেও কোনো কোনো স্টেটে আছে। এটা আমাদের এখানে কিন্তু ডিসিপ্লিন না, ডিসিপ্লিন সমস্যা আছে, কিন্তু এক্স্যাক্টলি যেভাবে আমরা চাই সেভাবে কথা শুনতে চায় না, সেভাবে পড়ায় না, উপস্থিতি থাকে না। তখন আমরা চিন্তা করলাম কিভাবে আমরা স্কুলের পারফরমেন্সটা বুঝতে পারবো, স্কুল কি করছে। তো তখন আমরা এই পরীক্ষাটার প্রবর্তন করি এবং ইনফ্যাক্ট তখন অনেকেই বিরোধিতা করেছিল যারা ডোনার, তাদের ভিতরে এডিবি ভেরি স্ট্রংলি সাপোর্ট দিয়েছিল এবং এডিবিতে নেপালিজ একজন ছিল, তারা সাপোর্ট দিল, তারা প্রেক্ষাপট কিন্তু বোঝে। এখন আবার হ্যাপেন টু বি ঘুরে সে এখানে এসছে। আমরা পরীক্ষা যখন নিলাম তখন দেখলাম যে প্রায় 1000 স্কুল থেকে কেউই পাস করে না, 0। তারপরে আমরা প্রত্যেক টিচারকে, প্রত্যেক স্কুলকে আমরা চিঠি দেওয়া শুরু করলাম, কারণ দর্শনের জন্য আমরা বললাম যে কেন তোমাদের স্কুল খারাপ হচ্ছে। আমরা দেখলাম যে তখন আসলে ঠিকমতো ক্লাস করতো না, যেত না, দেরিতে যেত। একটা স্টাডি আছে, এটা বাংলাদেশ বলেন ইন্ডিয়াতে 30% পিএসসি ইন্ট্রোডিউস করার পর কি পরিস্থিতি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, আসছে, ড্রামাটিক চেঞ্জ হয়েছে। এর আগে আমি বললাম 1000 স্কুল হতো এবং এরপরে এখন 3-4টাও স্কুল না, এখন বোধ হয় 3টা বা 4টা স্কুল হতে পারে এবং গতবার দেখলাম 4টা স্কুল। এর কারণ যেগুলো নতুন হয় সেরকম করে। তাছাড়া ড্রামাটিক চেঞ্জ হয়েছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এডুকেশনের একটা বিষয় হচ্ছে পারপাস না থাকলে কিন্তু শিখতে চায় না কেউ। অ্যাডাল্ট এডুকেশন যদি দেখেন, যদি একটা সার্টিফিকেট, কেন সার্টিফিকেট উনি যেটা বলছেন এটা কারেক্ট, এটা কিন্তু আসলে ফরমেটিভ অ্যাসেসমেন্ট না। তো সেই জন্য আমরা আপনারা কি ফরম্যাটে চেঞ্জ আনবেন? সার্টিফিকেট আসছে, আমি সার্টিফিকেট যদি একটা থাকে তখন কিন্তু পারপাস, একটা মোটিভেশনের কাজ করে, সার্টিফিকেটটা অ্যাচিভ করবে একটা, তারপরে একটা ওখানে বসছে, একটা ডিসিপ্লিনেরও বিষয় আছে, তার একটা সাহস হচ্ছে। কিন্তু ওইটা ঠিক উনি যেটা বলছেন যে এই বিষয়টাও কনসিডারের বিষয় যে আমরা এটা কম্পিটেন্সি বেসড না। কিন্তু প্রাইমারি কিন্তু আমাদের প্রথমে 50-এর বেশি ইন্ডিকেটর ছিল, সেটা আমরা দেখলাম ইউজ করার মতো না। তখন আমরা 13টা ইন্ডিকেটর যেটা ইউজেবল সেই ইন্ডিকেটরগুলো করা হয়েছে এবং সেখানে প্রতি 2 বছর পরপর কিন্তু অ্যাসেস হয়, সেখানে দেখা হয় বাড়ছে না কমছে, ভালো, আমরা কিন্তু খারাপ হচ্ছে তা না। এটা কিন্তু আমরা একাই করে নাম্বার বাড়িয়ে দিই তা না, এর সাথে ওয়ার্ল্ড ব্যাংক থাকে, অন্যরা ডোনাররাও জড়িত থাকে। আমরা দেখেছি কিন্তু এই যে কম্পিটেন্সি বেস যে টেস্ট হয়, স্যাম্পলিং হয়, সেখানে কিন্তু আমরা এগোচ্ছি। দ্বিতীয় আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে বিষয়গুলো একটা যদি আমরা ক্লাস বেসড অ্যাসেসমেন্ট, স্কুল বেসড অ্যাসেসমেন্ট করতে পারতাম কন্টিনিউয়াস, সেটা কিন্তু চালু করা হয়েছিল প্রাইমারিতে, সেটাও ফরচুনেটলি আমার সময়, কিন্তু দেখা যায় যে এটা আসলে সার্ভাইভ করে না, এটা সাস্টেইনেবল হচ্ছে না, কারণ ডিসিপ্লিনের একটা সমস্যা। স্কুল বেসড অ্যাসেসমেন্ট আমি যেটা বলছিলাম, আমাদের যেটা অবজারভেশন, যেটা ঢাকা শহরের, সারা দেশের অবজারভেশন আমাদের কাছে নাই, সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের উপর তাদের অভিভাবকদের যে পরিমাণ চাপ থাকে এই পিএসসি এবং জেএসসি কে কেন্দ্র করে, সেটাতে শিক্ষার্থীরা একদম চিড়েচ্যাপটা এই প্রেসারে। একটা মানে 5ম শ্রেণীর একটা স্টুডেন্ট, সে একটা পাবলিক পরীক্ষা বসছে, আপনাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু আমাদের অভিভাবকদের যে পড়াশোনা করানোর যেই একটা কমন টেন্ডেন্সি এবং ট্রেন্ড, ওটার কারণে তাদের মানসিক একটা যে চাপের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা আমরা এই পরীক্ষাগুলো যখন কভার করি, নিউজ করতে যাই, তখন সেটা দেখি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা উঠালে কি হবে না, আপনাদের সেটা ভেবে বের করতে হবে কি করবেন, কিভাবে এটা। আমি দেখেছি যেটা বলছিলেন যে যদি একটা পরীক্ষা নেওয়া হয়, যখন প্রশ্ন আউটের গুজব ওঠে, তখন আমরা দেখেছি যে অভিভাবকরাই নিয়ে যে অনেক জায়গায় পরীক্ষা দেওয়ানোর চেষ্টা করে, এটা সংগ্রহ করার চেষ্টা করে অভিভাবকরা। সুতরাং আপনি অভিভাবকদের কিন্তু যারা এই পথে যেতে চায় তাদেরকে এই পরীক্ষা উঠে দিলে কি বন্ধ হবে? আরেকটা বিষয়, ভালো হবে না খারাপ হবে? এনআই খান, আমি একটু বলি, আপনারা সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করেছিলেন, সেটার একটা উদ্দেশ্য ছিল, অন্যতম উদ্দেশ্য ছিল গাইড বই, কোচিং, প্রাইভেট শিক্ষক, সেটার উপর নির্ভরতা কমানো। আমি আপনার কাছে জানতে চাইবো বিরতি থেকে এসে যে সেটা কত দূর অ্যাচিভ হয়েছে, এবং আমি বলবো কি আমরা একটু বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে এসে নিচে একটা বিরতি, সাথেই থাকুন।